কল দিচ্ছে কে? যখন আমার এই পার্টটা আসতেছে দ্যাট মিনস কল দিচ্ছে হচ্ছে ধরেন জন এবং ম্যারি ২ টার ক্ষেত্রেই। তাহলে কলটা কার উপরে ডিপেন্ডেন্ট? অ্যালার্মের উপরে ডিপেন্ডেন্ট। অ্যালার্ম আবার কার উপরে? বার্গলারির উপরেও আবার কি? আর্টওয়ার্কের উপরেও। দেখেন তাহলে এই ওভারঅল সিস্টেমটাকেই কি করতেছে? ইফেক্ট করতেছে না? যে একটা প্রবাবিলিটি ক্যালকুলেট করতে গেলে আমার সবগুলা নোডের প্রবাবিলিটি আমার লাগতেছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করি? জয়েন্ট প্রবাবিলিটি ইউজ করব। সো জয়েন্ট প্রবাবিলিটির ক্ষেত্রে কি করতে হবে আমার? তাহলে এখন দেখেন জয়েন্ট প্রবাবিলিটির ক্ষেত্রে সবগুলা কি মাল্টিপল হয় না বা গুণ হয়। তাহলে বার্গলারির জন্য আমার বার্গলারি, আটক, তারপরে কি অ্যালার্ম হবে এবং দুইজন কি কল দিবে। শর্ত কি ছিল? অ্যালার্ম বাজবে বাট বার্গলারি হবে না, আটকও হবে না, জন এবং মেরি উভয়েই কল দেবে। তাহলে এটার ইকুয়েশন আমরা এটা মোটামুটি সবাই পারছি আই থিঙ্ক। তাহলে আমার কি বার্গলারি না হওয়ার প্রবাবিলিটি দেওয়া ছিল, আর্টওয়ার্ক না হওয়ার ছিল। তাহলে অ্যালার্মের যেই ক্ষেত্রে আমরা কোন কন্ডিশনটাকে নিব? নো বার্গলারি, নো আর্টওয়ার্ক। তারপরে কি জন বা ম্যারি যেটাই বলি, তাহলে অ্যালার্ম বাজছে এবং জন কল দিচ্ছে, আবার কি অ্যালার্ম বাজছে, ম্যারি কল দিচ্ছে, সব ওই টেবিলে দেওয়াই ছিল। তাহলে গুণ করলে আমি কি পাচ্ছি? যেটা পাবো সেটাই আমার অ্যান্সার। তাহলে প্রথমটা পারতেছি, প্রথমটা পারবো? শুনতে পাচ্ছেন আমার কথা? প্রথমটা আপনাদের ক্লাসেও করানো ছিল। সেকেন্ডের ক্ষেত্রে দেখেন এখানে কি বলা হয়েছে? একটা প্রবাবিলিটি বের করতে হচ্ছে আমাদের, যেখানে হচ্ছে কি মোটামুটি এখানে আলী বলা হয়েছে ধরেন, বা জন যদি বলি, তাহলে জন হচ্ছে বা আলী কল দিচ্ছে। আলী কল দিয়েছে, তখন বার্গলারি হওয়ার প্রবাবিলিটি কত? তাহলে এই ক্ষেত্রে দেখেন এখানে আমরা কি করব? বেস থিওরেম অনুসারে কি, তাহলে জন কল দিচ্ছে বা কল দিছে এই সময়ে হচ্ছে কি বার্গলারি হচ্ছে, এইটার প্রবাবিলিটি আমরা কি করি? প্রবাবিলিটি অফ এ গিভেন বি সমান আমরা কি লিখি? ইকুয়াল টু প্রবাবিলিটি অফ বি গিভেন এ, তারপরে কার প্রবাবিলিটি লিখি? প্রবাবিলিটি অফ কারটা? এ না? আর হচ্ছে আমার নিচে কি যায়? ডিনোমিনেটরে যায় হচ্ছে আমার গিভেন যেটা দেওয়া থাকে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন না যেখানে তো আমার লাইকলিহুডটা আছে, তাহলে আমার প্রায়র প্রবাবিলিটি হচ্ছে কি প্রবাবিলিটি অফ বার্গলারি হওয়ার যেটা বি, সেটা কোথায় গেল? চিন্তা করে দেখছেন কখনো? আমি কিন্তু এই ইকুয়েশন দিয়ে কাজ করতেছি, তাহলে সেটা কোথায় যাচ্ছে? আমার কথা কি বুঝতে পারতেছেন? হ্যালো? ম্যাম শোনা যাচ্ছে, বলেন। এটা আরেকটা ইয়েতে ছিল না? দাঁড়ান, স্লাইড হচ্ছে দেখতে পাচ্ছেন এটা? বেস জি ম্যাম। থিওরেম সূত্র কি ছিল? সি গিভেন এ যখন থাকে আমরা কি লিখি? এ গিভেন সি, তারপর কি প্রবাবিলিটি অফ সি, আর হচ্ছে কি ডিনোমিনেটরে থাকে কি কোনটা? গিভেনটা, তাহলে প্রবাবিলিটি অফ কি? এ, তাই না? এটা হচ্ছে আমার কি বেসের ফর্মুলা ছিল। তাহলে এখন দেখেন আমরা কি বলতেছি, বার্গলারির প্রবাবিলিটি বের করব কখন? যখন আলী কল দিবে। ঠিক আছে?
তাহলে এটার জন্য আমাদের ইকুয়েশনটা কেমন হওয়া উচিত? তাহলে আমি বার্গলারির প্রবাবিলিটি, মানে বার্গলারি দিচ্ছে যেটা ট্রু, বার্গলারি হয়েছে কখন? যখন হচ্ছে এখানে কি আলির পরিবর্তে ধরেন যে হচ্ছে জন, তাহলে জন কল দিছে, তাহলে এই ক্ষেত্রে আমার ইকুয়েশনটা কি হবে? নেইভ ব্যাসের সূত্র অনুসারে যদি ধরি, তাহলে এটা হচ্ছে ধরেন এ, এটা হচ্ছে কি বি, তাহলে আমার কি এ গিভেন বি হলে কি বি গিভেন এ মাল্টিপল হয় কি প্রবাবিলিটি অফ এ, তার মানে বার্গলারি হওয়ার প্রবাবিলিটিটা আমরা কি করব, গুণ করব না? নিচে হচ্ছে কি গিভেনটা আসবে, সূত্রটা আবারও দেখেন, এখানে কিন্তু এইটুকু না বুঝলে কিন্তু একটা প্রশ্ন মিস করে ফেলবেন। দেখেন এখানে আমার নমিনেটরে কয়টা পার্ট আছে? একটা লাইকলিহুড পার্ট আছে, আর এটা হচ্ছে কি প্রায়র প্রবাবিলিটি আছে, আর নিচে হচ্ছে কি আমার গিভেন যেটাকে বলতেছি বা এভিডেন্স। একই ক্ষেত্রে এখানে কিন্তু আমি আমার প্রায়র প্রবাবিলিটিটাকে দেখতে পাচ্ছি না, শুধুমাত্র এভিডেন্স দেখতেছি, আর এটা হচ্ছে কি আমার লাইকলিহুডের পার্ট। তাহলে আমার প্রায়র প্রবাবিলিটিটা কোথায় গেল? তাহলে এটা অ্যাকচুয়ালি হচ্ছে কি আমার জয়েন্ট প্রবাবিলিটি, ঠিক আছে? জয়েন্ট প্রবাবিলিটির ক্ষেত্রে দেখেন এখানে আমি যখন আমার কাজটা কি, জন যখন কল দিচ্ছে ওই মুহূর্তে বার্গলারি হওয়ার প্রবাবিলিটি কত? তাহলে জন কল দেওয়ার সময় একটা জিনিস দেখেন, জন কখন কল দিবেন? জন কখন কল দিবেন? যখন অ্যালার্ম বাজবে। আর অ্যালার্ম কখন বাজবে? যখন কি বার্গলারি এবং আর্থকোয়াক এই দুইটার উপরেই ডিপেন্ডেন্সি, হইতে পারে একটা ট্রু একটা ফলস, অথবা দুইটাই ট্রু দুইটাই কি ফলস। তাহলে আমরা সরাসরি কি কখনো এইটাকে হাইড করে বার্গলারিতে যেতে পারবো? আমরা সবসময় কি ইমিডিয়েট প্যারেন্টস নিয়ে কাজ করি না? সবসময় কি আমাদের ইমিডিয়েট প্যারেন্টস নিয়ে কাজ করতে হয়? তাহলে আলী তো কল তখনই দিতে পারবে যখন তার কাছে কি অ্যালার্মের একটা ইভেন্ট যাবে। অ্যালার্ম আবার কি করবে? বার্গলারি এবং আর্থকোয়াকের উপরে ডিপেন্ড করবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের দেখেন কন্ডিশনটা কি হতে পারে। তাহলে আমি বলতেছি যে আমার প্রায়র প্রবাবিলিটিটা তো কোথায় গেল? তাহলে আমার বার্গলারি হচ্ছে কি জন কল দেওয়ার এবং তখন বার্গলারি হওয়ার প্রবাবিলিটির ক্ষেত্রে দেখেন আমার হচ্ছে মাঝখানে কি কি জিনিস ইনক্লুডেড চলে গেছে। জন হচ্ছে কল দিচ্ছে এবং কলটা কার উপরে ডিপেন্ড করতেছে? অ্যালার্মের উপরে। অ্যালার্মটা অ্যাকচুয়ালি কি আর্থকোয়াকের উপরে। এখন আর্থকোয়াক হবে কি হবে না সেটা কিন্তু আমি কন্ডিশনে বলে দেইনি, বাট ওই মোমেন্টে কি বার্গলারি হচ্ছে সেটা কিন্তু আমার বলে দেওয়া আছে যে বার্গলারি হচ্ছে, সো ওই ইভেন্টটা কিন্তু আমার ফিক্সড। তাহলে এখন দেখেন অলরেডি যখন এইটাকে আমরা ভাঙবো জয়েন্ট প্রবাবিলিটির থ্রুতে, তখন সেই ক্ষেত্রে আমার কি হবে? প্রবাবিলিটি অফ কি বার্গলারি ইকুয়াল টু কি ট্রু, মানে বার্গলারি হয়েছে এটার একটা প্রবাবিলিটি, তারপরে আর্থকোয়াকের একটা প্রবাবিলিটি গুণ হবে। প্রবাবিলিটি জয়েনের ক্ষেত্রে প্রত্যেকটাই কি করি আমরা গুণ করতে থাকি। তারপর অ্যালার্মের হচ্ছে কি প্রবাবিলিটি, তাহলে অ্যালার্মটা আবার কার উপরে ডিপেন্ড করবে? বার্গলারি এবং আর্থকোয়াকের উপরে। সেম আবার হচ্ছে কি জন যে কল দিছে সেটা আবার কার উপরে ডিপেন্ড করতেছে? দেখেন সেটা হচ্ছে কি অ্যালার্মের উপরে ডিপেন্ড করতেছে। তাহলে অলরেডি কিন্তু আমার কি আসতেছে, জয়েন্ট প্রবাবিলিটি যখনই আমি ক্যালকুলেট করতে চাচ্ছি সেই ক্ষেত্রে কিন্তু আমার প্রায়রটা চলেই আসে। যেহেতু একবার আমি প্রায়রটাকে ক্যালকুলেট করে ফেলতেছি, সো আমার নিউমেরেটরে আবার কি মাল্টিপ্লাই করার দরকার নেই। সেকেন্ড টাইম বা ডাবল কাউন্ট যদি করি সেটা অবশ্যই কি হবে, একটা রং অ্যান্সার দিবে। দ্যাটস ওয়াই এখানে দেখেন আমার শুধুমাত্র জয়েন্ট প্রবাবিলিটি বা লাইকলিহুডটাই আছে, আমার কোনো প্রায়র প্রবাবিলিটি নাই। আর নিচে কিন্তু ডিনোমিনেটরে আমার মার্জিনাল প্রবাবিলিটি মানে গিভেন প্রবাবিলিটিটাই আছে, ঠিক আছে? তাহলে এইটার সলিউশনের ক্ষেত্রে দেখেন আমার শর্ত কিন্তু বলা হয়েছে কি যে জন কল দিবে ওই মুহূর্তে আমার বার্গলারি হয়েছে। তাহলে এর মাঝে আমার ইভেন্ট কি কি ছিল? কল দিতে গেলে তার কি অ্যালার্ম বাজতে হবে, মানে অ্যালার্ম থাকবে, অ্যালার্ম ডিপেন্ড করবে আর্থকোয়াক এবং বার্গলারির উপরে। তাহলে এই জয়েন্ট প্রবাবিলিটির ইকুয়েশনটা কি হবে? বার্গলারির একটা প্রবাবিলিটি আছে, আর্থকোয়াকের একটা প্রবাবিলিটি আছে, অ্যালার্ম বাজার একটা প্রবাবিলিটি আছে, আবার জনের কল দেওয়ার একটা প্রবাবিলিটি আছে। এর মধ্যে আমরা কোন কোনটাকে পিক করব? কন্ডিশন ফিক্সড, সেটা হচ্ছে কি বার্গলারি হচ্ছে,
তাহলে বার্গলারি হচ্ছে এখানে আমার টোটাল ইভেন্ট যতগুলো আছে তার মধ্যে কোন কোনটাকে নিব, যেখানে আমার বার্গলারি হচ্ছে কি ট্রু ইভেন্ট দিবে। আর্টওয়ার্কের জন্য কিন্তু আমি বলে দেই নাই যে আর্টওয়ার্ক হবে নাকি হবে না। সো আর্টওয়ার্কের জন্য আমি জাস্ট যেখানে যেখানে বার্গলারি ট্রু সেই ইভেন্টগুলাই কাউন্ট করব। এরপরে দেখেন এখানে কি আছে, অ্যালার্ম কি করবে, বাজবে যখন কি বার্গলারি ট্রু এবং কি আর্টওয়ার্কের ইভেন্টটা হচ্ছে আমার কি ট্রু হতে পারে আবার ফলসও হতে পারে। তাহলে এখান থেকে আমি যেই কন্ডিশনগুলো নিব, অ্যাকচুয়ালি আমার প্রথম চারটা কন্ডিশনেই হচ্ছে কি আমার এটা ফিল আপ হয়ে যাবে, ঠিক আছে। এইটুকু হচ্ছে, এর সাথে আমি কি করব, জনের হচ্ছে কল দেওয়ার প্রবাবিলিটি সেটা হচ্ছে ক্যালকুলেট করব। তাহলে প্রথম চারটা কন্ডিশন অনুসারেই হচ্ছে আমার কি, আমি নমিনেটরের ভ্যালু পেয়ে যাব, তারপরে হচ্ছে আমার ডিনোমিনেটর আসবে। তাহলে এখন দেখেন এখানে আমার নিউমেরেটরের ক্ষেত্রে যেটা বলতেছি, নিউমেরেটরের জন্য আমি কি করতেছি, জয়েন্ট প্রবাবিলিটি ক্যালকুলেট করার সময় কোন কোন ভ্যালুগুলোকে নিচ্ছে দেখেন। কন্ডিশন হচ্ছে কি জন কল করতেছে আর হচ্ছে আমার বার্গলারিও হচ্ছে। তাহলে বার্গলারি হচ্ছে এখানে আমার কোন কোন ইভেন্ট আছে দেখেন, আমার সবগুলাই আপনাদের ভ্যালু দেওয়া ছিল। তার মধ্যে বার্গলারি হচ্ছে হচ্ছে এরকম ইভেন্ট কয়টা আছে, চারটা। আর আর্টওয়ার্ক সেই সময় কি হইতেও পারে আবার কি নাও পারে। সো এটা আমাদের দেখার বিষয় না, আমাদের সবই কাউন্ট করতে হবে, বাট সেটা কোন কেসের জন্য, বার্গলারি ট্রু কেসের জন্য। তো দেখেন তাহলে আমার কি বার্গলারি হলে, আর্টওয়ার্ক হলে অ্যালার্ম হতে পারে, আবার কি বার্গলারি হলে আর্টওয়ার্ক কি যদি হয় অ্যালার্ম নাও বাজতে পারে। যেহেতু জন অ্যালার্ম বাজলেও কল দিতে পারে আবার কি না বাজলেও কল দিতে পারে। সো আমার এই চারটা ইভেন্ট কি করব আমি, এই চারটা হচ্ছে আমার যোগ করতে হবে নিউমেরেটরের জন্য। তারপরে হচ্ছে ডিনোমিনেটরের কথা যদি বলি, ডিনোমিনেটরের হচ্ছে কি হবে, শুধুমাত্র জনের কল দেওয়ার প্রবাবিলিটি। তাহলে জন কি অ্যালার্ম বাজলেও কল দিতে পারবে আবার কি না বাজলেও। সো অ্যালার্ম বাজার জন্য হচ্ছে আমার এই চারটা ইভেন্ট যখন ছিল, যখন বার্গলারি হচ্ছে, তাহলে আমি এই চারটা নিছি, আরো চারটা আমার ক্যালকুলেট করতে হবে, যে চারটা হচ্ছে কি আমার বার্গলারি যখন হয়নি। তাহলে আমার টোটাল টেবিল থেকে সবগুলাকে যোগ করলে হচ্ছে আমি কি পাবো, ডিনোমিনেটরের ভ্যালু পাবো। সো এই ডিনোমিনেটরের ভ্যালু, তাহলে এখন দেখেন আমি যদি ইকুয়েশনে বসাই দিই, নোমিনেটরে ছিল এটা মানে নিউমেরেটর, আর হচ্ছে কি ডিনোমিনেটরে এটা যেটা পাচ্ছি, এটা থেকে এটা ভাগ দিলে আমি যেটা ভ্যালু পাবো এটাই হচ্ছে আমার কি যখন জন কল দিছে ওই মুহূর্তে বার্গলারি হওয়ার প্রবাবিলিটি। একইভাবে ম্যারি যখন কল দিবে তখন আমার কি বার্গলারি হওয়ার একটা প্রবাবিলিটি থাকবে সেম। জন কল দেওয়ার সময় আবার কি আর্টওয়ার্ক হওয়ার প্রবাবিলিটিও আমরা একইভাবে ক্যালকুলেট করব। এটা আপনাদের এখানে যেভাবে দেওয়া আছে ওই যে স্লাইডে যেমন ছিল সেম একই ওয়েতে। ওইটা যদি না বুঝতে পারেন তাহলে বললেন, আমি স্ক্রিনশটের এটা দিয়ে দিব, তাহলে টেবিল আকারে এখান থেকে দেখে বুঝতে পারবেন ভালো। এখানে ওই একই জিনিস সামেশন আকারে বলা আছে, জাস্ট ক্যালকুলেশন দেখলেই বুঝতে পারবেন। আমার মেইন হচ্ছে যেই পার্টটা সেটা হচ্ছে আপনারা এই ম্যাথগুলো ভালো মতো সলভ করে আসবেন, যেটা হচ্ছে স্লাইডে দেওয়া আছে। এটা কি আবার অফ হয়ে গেছে? ম্যাম এই কুইজের কোশ্চেনটা দিলে ভালো হতো, সাথে অ্যান্সারটা, যেটা দেখাইলেন আর কি। আহ আমি আমি হচ্ছে আপনাদেরকে একটা শেয়ার করছি সম্ভবত, ওইটা পাঠাবো নাকি আমি যেখান থেকে দেখে বললাম সেটা পাঠাবো? ম্যাম হ্যাঁ, যেটা সেভেনে দেখে কোনোটাই বললেন দেন আর নেই। কি। ও এটা তো আপনাদের কুইজে ছিল না, এই জন্য আপনারা পান নাই। আচ্ছা, ওইটা কোনো বিষয় না, যাদের কুইজে প্রবলেম ছিল তাদের জন্য ছিল এটা। এটার দিকে একটু ফোকাস রাখেন। সেটা হচ্ছে দেখেন আমরা মোটামুটি এইটা কিন্তু ফিক্সড জেনে যাচ্ছি, সেটা হচ্ছে কি
মানে এই যে বেইজিয়ান যে ফর্মুলা সেটা হচ্ছে কিসের উপরে ডিপেন্ড করতেছে, আমার প্রবাবিলিটির উপরে। So, এখন এই প্রবাবিলিটির ক্ষেত্রে আমরা হচ্ছে দুই ধরনের সূত্র ব্যবহার করি, একটা হচ্ছে কন্ডিশনাল, একটা হচ্ছে কি জয়েন্ট প্রবাবিলিটি। কন্ডিশন যখন আমি একটা ইন্ডিপেন্ডেন্ট জাস্ট একটা ইভেন্টের জন্য বের করব তখন হচ্ছে আমি কন্ডিশনটাকে ব্যবহার করতেছি। আর যখন দেখতেছি ওই একটা ইভেন্ট ক্যালকুলেট করতে গেলে আমার আরো চার পাঁচটা মানে ওভারঅল সবগুলো নোটকেই আমার ক্যালকুলেট করতে হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা জয়েন্ট প্রবাবিলিটির দিকে যাচ্ছি। তাহলে এখন এইটা তো আপনাদের মোটামুটি পড়া ছিলই, ভালো মতো বোঝার কথা, যে এখানে অনেকগুলা নোট ছিল এবং কে কার উপরে ডিপেন্ডেন্ট কে ইন্ডিপেন্ডেন্ট, এটার প্রবাবিলিটি কিভাবে ক্যালকুলেট করব, মোটামুটি এটা আপনারা খুব ভালোভাবেই দেখছেন। প্রবলেম ছিল কোথায়? প্রবলেম থাকার কথা হচ্ছে এই ম্যাথগুলাতে। দেখেন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলটা ভালো মতো দেখার চেষ্টা করেন। এখানে হচ্ছে দেখেন এক্স ওয়াই জেড ডাব্লিউ, চারটা কি দেওয়া আছে, নোট দেওয়া আছে। এক্স ওয়াই জেড ডাব্লিউ এদেরকে ধরতে পারেন হচ্ছে এক একটা রোগের উপসর্গ। হ্যাঁ, ধরেন এক্স হচ্ছে কারো ঠান্ডা লাগছে, তাহলে ঠান্ডা লাগলে তার হচ্ছে কি ওয়াই ধরেন হচ্ছে কাশি হওয়ার প্রবাবিলিটি এরকম কত, জ্বর ঠান্ডা কাশি আছে ঠান্ডা আছে, তাহলে জেড ধরেন তাহলে কি তার জ্বর আছে, এরকম হচ্ছে এক একটা রোগের উপসর্গ ধরে নেন। তাহলে এখন ধরেন যে 100 জন মানুষের মধ্যে কত 60 জনের হচ্ছে ধরেন কি আছে, ঠান্ডার সমস্যা আছে, ঠিক আছে। তাহলে ঠান্ডার সমস্যা নাই কতজন হবে, 1 থেকে 0.60 বাদ দিলে কত, 0.40, তাহলে হচ্ছে 40 জনের ঠান্ডার কোনো প্রবলেম নাই। এখন ঠান্ডা যার থাকবে তার হচ্ছে কি কাশি থাকতে পারে, তাহলে কাশিটা কার উপরে, ধরেন হচ্ছে যে তার কি সর্দির উপরে ডিপেন্ডেন্ট। তাহলে এখন এই জিনিসটার জন্য ওয়াই, ওয়াই এখন কি কারো কাশি থাকতেও পারে আবার কি নাও থাকতে পারে, থাকাটাকে আমরা হচ্ছে 1 হিসেবে কাউন্ট করি, না থাকাটাকে কি 0 হিসেবে ধরে নিই। তাহলে এখন এখানে খেয়াল করে দেখেন প্রত্যেকটা ইভেন্টের জন্য আমি কি ট্রু ধরতেছি, ফলস ধরতেছি। তাহলে জেড ধরেন আর একটা রোগ, সেটা হচ্ছে Z1 মানে ট্রু হইতে পারে, আবার কি Z0 মানে ফলস হতে পারে। এখন এই যে প্রত্যেকটা প্রবাবিলিটি আছে, এই প্রবাবিলিটির জন্য দেখেন এখান থেকে আমাদের কি কি জিনিস ক্যালকুলেট করতে হতে পারে। প্রবাবিলিটি অফ Y1, তার মানে Y মানে ধরে নিচ্ছে হচ্ছে কি একটা হচ্ছে কি এক্স ধরলাম হচ্ছে সর্দি, আর এটা হচ্ছে কি কাশি, তাহলে কাশি হওয়ার প্রবাবিলিটি এটা কার উপরে ডিপেন্ডেন্ট, এক্স এর উপরে ডিপেন্ডেন্ট। তাহলে ওয়াই কার সাথে ডিপেন্ডেন্ট, এক্স এর উপরে ডিপেন্ডেন্ট। এখন ওয়াই দেখেন এইখানে হচ্ছে কি এক্স এর ইভেন্ট আবার কয়টা হইতে পারে, ধরেন কারো হচ্ছে কি সর্দি নাই তার শুধু কাশি থাকতে পারে, অথবা সর্দি আছে তারপরে কি হইতে পারে কাশিও থাকতে পারে। তাহলে এই ক্ষেত্রে ওয়াইটা অ্যাকচুয়ালি কি দুইটা ইভেন্টের উপরে ডিপেন্ডেন্ট, সেটা হচ্ছে যাদের কি Y1 সেটা হচ্ছে X1 এর উপরে ডিপেন্ডেন্ট হতে পারে, অথবা Y1 কি যাদের নাই তাদেরও কি হইতে পারে Y1 থাকতে পারে, মানে কাশি থাকতে পারে। তাহলে আমি কি যখন আলাদা আলাদা ইভেন্ট নিয়ে কাজ করব সেটা কি হয় যোগ করতে হয়। তাহলে এই ক্ষেত্রে আবার খেয়াল করে দেখেন, তাহলে Y1 কার উপরে X1, তাহলে X1 এর একটা আলাদা কি আছে প্রবাবিলিটি আছে না X1 এর নিজের, একইভাবে হচ্ছে কি X0 উপরে ডিপেন্ডেন্ট, আবার X0 কি নিজের একটা প্রবাবিলিটি আছে। সবকিছু ক্যালকুলেট করলে আপনি কার ভ্যালু পাচ্ছেন Y1 এর। জেড এর যদি মান ক্যালকুলেট করতে বলা হয় তাহলে জেড কার উপরে ডিপেন্ডেন্ট, ওয়াই, ওয়াই কার উপরে ডিপেন্ডেন্ট, এক্স এর উপরে। সেম একইভাবে ডাব্লিউ এর জন্য ক্যালকুলেট করলেন। এখন মাঝখানে একটা ভ্যালু ছিল, সেটা হচ্ছে কত দেখেন এখানে Z1, তার মানে হচ্ছে কি এই যাদের হচ্ছে ধরেন এক্স আছে, এক্স কিন্তু বলতে এখন ফিক্সড করে দিছি যে X1, তার মানে হচ্ছে ধরেন যার কি সর্দি আছে বা ধরেন এক্স উপসর্গ আছে, তার হচ্ছে কি জেড হওয়ার প্রবাবিলিটি কত হতে পারে। এই ক্ষেত্রে আপনারা কি করবো, আমি সরাসরি কি ক্যালকুলেট করতে পারবো, অ্যাজ জেড কিন্তু মাঝখানে কার উপরে ডিপেন্ডেন্ট, ওয়াই এর উপরে ডিপেন্ডেন্ট, ওয়াই আবার কার উপরে ডিপেন্ডেন্ট, এক্স এর উপরে ডিপেন্ডেন্ট। তাহলে এখন এখানে দেখেন, এইখানে আমরা যদি একটু ভেঙে আপনাদের জন্য বলা হয়, তাহলে গিভেন দেওয়া আছে কি X1, তার মানে এক্স এর ট্রু ভ্যালুর জন্য আমি কি করতেছি Z1টাকে ক্যালকুলেট করতেছি, মানে জেড এর ট্রু ভ্যালুটা ক্যালকুলেট করব। তাহলে জেডটা অ্যাকচুয়ালি কার উপরে ডিপেন্ডেন্ট,
ওয়াই এর উপরে। এখন ওয়াই এর দুইটা কেস আছে, একটা হচ্ছে কি 0 আর একটা হচ্ছে কি 1। তাহলে এখন দেখেন y1 z1 কার উপরে ডিপেন্ড করতেছে, y1 এর উপরে। আবার z1 কার উপরে ডিপেন্ড করতে পারে, y0 এর উপরে। মানে উপসর্গ থাকতেও পারে নাও থাকতে পারে, মানে y1 থাকলেও কি z হইতে পারবে, আবার না থাকলেও কি z হইতে পারে। সো দুইটা কেস থাকতে পারে। বাট y1 এর হচ্ছে ক্ষেত্রে কি আবার x1 কিন্তু গিভেন ফিক্সড, এখানে কিন্তু x0 এর কথা বলা নেই। সো এখানে আমার কি প্রবাবিলিটি হচ্ছে কার, y1টা আবার কার উপরে ডিপেন্ডেন্ট, ঠিক তাদেরকে ওই স্যাম্পল গুলাকেই নিচ্ছি যেখানে হচ্ছে x এর ট্রু ভ্যালুটা পাবো। তাহলে y1 এর ওইটা গিভেন হচ্ছে কি x1। একইভাবে এখন দেখেন y0 এর জন্য ফিক্সড করতেছি কত, x1 কে। তাহলে এখান থেকে এই ইকুয়েশনের জন্য দেখেন প্রত্যেকের আমার একটা প্রায়র প্রবাবিলিটি আছে না। এইটার জন্য যদি আপনি বেস ফর্মুলা লেখেন তাহলে কি হবে, probability of x1 given z1 into probability of কি হবে z1 divided by কি হবে probability of x1 থাকবে না, নিচে কি থাকে x1 থাকে। তাহলে এই ইকুয়েশন থেকে যখন এখান থেকে দেখেন probability of x1 এখানে একটা যাচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, এখানেও একটা কি ইন্ডিপেন্ডেন্ট যাচ্ছে নিচে। তাহলে আমি কমন যখন probability of x1 নিচ্ছি, নিচে হচ্ছে কি ডিনোমিনেটরেও আমার x1 থাকতেছে। তাহলে এই দুইটাকে আমি যখন কি করব কাটাকাটি করে দেই, তখন আলটিমেটলি আমার এইটাই থাকে। ঠিক আছে, নিচের ভ্যালুটা আর থাকে না। সো এখানে আমি মান বসাই দিলে আলটিমেটলি হচ্ছে এই রেজাল্ট পাবো। এখানেও কিন্তু সেই নেইব বায়াসের ওই কন্ডিশনাল প্রবাবিলিটিটাকেই অ্যাপ্লাই করা হয়েছে। সেম একইভাবে এটার জন্য একই ক্যালকুলেশন। এখানেও হচ্ছে আমার কি ডিনোমিনেটরে কত ছিল x1 ছিল, যেটা হচ্ছে কি উপর থেকে কমন নিলে নিচেরটা কাটাকাটি হয়ে যায়। সো আলটিমেটলি হচ্ছে কি সরাসরি এটা লিখলেই হয়। এখানে দেখেন আমার কি ওমেগা 0-র জন্য কার কার ভ্যালু দেওয়া আছে, এটা ডিপেন্ড করতেছে কার উপরে, z1 এর উপরেও ডিপেন্ড করতে পারে, আবার কি z0-র উপরেও ডিপেন্ড করতে পারে। আবার z হচ্ছে কার উপরে ডিপেন্ডেন্ট, y এর উপরে, y আবার কার উপরে x1টাকে ফিক্সড করে দেওয়া হয়েছে। সো একইভাবে যদি এটাকেও আপনারা ভাঙেন আলটিমেটলি হচ্ছে কোনটা পাবেন, এই ইকুয়েশনটাই পাবেন। এখান থেকে দেখেন যেহেতু আমার হচ্ছে কি z1, আবার z1 কার উপরে ডিপেন্ডেন্ট x1 এর উপরে। একটু আগে কিন্তু আমরা z1 x1 এর জন্য ভ্যালু কত বের করে আসছি 0.46। সো এই পার্টটাকে একদমই পুরোটা এখানে স্কিপ করা হয়েছে, যেহেতু আমি একটু আগে এখানে ভ্যালুটা ক্যালকুলেট করে বের করে ফেলছি। দ্যাটস ওয়াই এখানে কিন্তু এটাকে আর ভাঙা হয় নাই। সো সরাসরি 0.46 লেখা হয়েছে। 0.46 কেন আসছে এখান থেকে বুঝতে পারবেন। আবার দেখেন একইভাবে হচ্ছে ওমেগা 0 z0-র উপরে ডিপেন্ডেন্ট, z0 হচ্ছে x1 গিভেনের জন্য। এই ভ্যালুটা হচ্ছে আমরা কোথা থেকে পাবো, এটাও একইভাবে ক্যালকুলেট করতে হবে। সো ওই ক্যালকুলেশনের ভ্যালু পাবো কত 0.54। তারপরে আলটিমেটলি এখান থেকে গুণ করে যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে কি ওমেগা নট x1, এইটার ভ্যালু। সো এই জন্য এখানে আসলে সবকিছু ভেঙে দেখানো নাই, এটা দেখলেও বুঝতে পারবেন যে দেখেন এখানে a গিভেন b এর জন্য কি সবগুলা ভ্যালু আলটিমেটলি ক্যালকুলেট করা হয়ে গেলে এটা এমনিই পাবেন। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, মানে ওভারঅল এই নেটওয়ার্কটাই খুব ইম্পর্টেন্ট। এটা খুব ভালো মতো পড়বেন, ঠিক আছে? এটা খুব ভালোভাবে বুঝে শুনে এটা হচ্ছে কাজ করে আসবেন। তারপরে হচ্ছে এরপরে আরেকটা ছিল, এটাও দেখে আসবেন ভালো মতো। এক্সারসাইজ ডায়েটের এটার জন্য হচ্ছে যে প্রবাবিলিটি গুলো ছিল এটাও খুব ভালো মতো দেখবেন। এখানে কি কোনো প্রবলেম আছে? এই স্লাইডে মোটামুটি ম্যাথ দেখবেন, দেখবেন যে যেই স্লাইডগুলোতে ম্যাথ আছে ওইগুলোতে ম্যাথ একটাও বাদ দিবেন না, ম্যাথগুলা খুব ভালো মতো করে আসবেন। এরপরে হচ্ছে ডিসক্রিমিনেন্ট ফাংশনের, এইটাতে তেমন কিছু নাই। আচ্ছা, এইটাতে হচ্ছে প্রথম 10টা পেশ করবেন। দেখেন তার মধ্যে বলেই দেই, সেটা হচ্ছে এখানে হচ্ছে 10 নাম্বার পাতায় গিয়ে এই দুইটা হচ্ছে কাজ আছে, একটা হচ্ছে কি ম্যাথ আর একটা হচ্ছে কি প্রুফ।
এই দুইটা ভালো মতো পড়াশোনা করবেন, ঠিক আছে? বুঝতে পারছেন? আমার জি কথা কি ম্যাম। শোনা যাচ্ছে? জি ম্যাম। এই স্লাইডে আর কিছু করার নাই, কিছু করতে হবে না। তাহলে মোট কয়টা গেল আপনাদের? আর সাপোর্ট ভেক্টর মেশিন থেকে একদম বেসিক জিনিসপত্র পড়াশোনা করবেন। সাপোর্ট ভেক্টর কি, মার্জিন কি, মার্জিনের ইম্পর্টেন্সটা কি হতে পারে, এটাই। কখন হচ্ছে মার্জিনের কোন, কখন হচ্ছে একটা মার্জিন আর ডিসিশন বাউন্ডারির মধ্যে রিলেশন কেমন হলে ক্লাসিফিকেশন ভালো হবে, সফট মার্জিন, হার্ড মার্জিন, এই জিনিসগুলো মোটামুটি একদম জাস্ট বেসিক ডেসক্রিপশন যেটা থাকে ওইটুকু পড়লেই হবে, আর কিছু দরকার নাই। ম্যাম পারসেপশন থেকে আসবে? পারসেপশন স্কিপ করতে পারেন। এই তো, এখন বলেন যে হচ্ছে লিখছেন কে? তাহলে আবার একটু বলেন, আমি তাহলে একটু শুনে নেই। ঠিক মতো ভয়েস শোনা যাচ্ছে না? ম্যাম এখন শোনা যাচ্ছে ম্যাম, আমার মনে হয় প্রবলেম ছিল। ঠিক আছে। আচ্ছা, তাহলে লিখছেন কে একটু বলেন, আমি তাহলে দেখি কোথাও কোনোটা স্কিপ করে গেছি কিনা। ম্যাম একটা শর্ট সাজেশন দেন। শর্ট সাজেশন বলতে কোনো কিছুই নাই, শর্ট সাজেশন দিতে গেলে আর পরীক্ষার হলে লিখতে হবে না কিছু। বললাম তো, মোটামুটি চ্যাপ্টার 1 সবই পড়বেন, কিছুই বাদ দিবেন না, একদম থিম টিম যা সহ যেভাবে যা আছে, কিছু মানে কিছুই বাদ দিবেন না চ্যাপ্টার 1 থেকে। ম্যাম চ্যাপ্টার 2 এলডি এর থেকে ম্যাথ কি হচ্ছে, আসবে? হ্যাঁ, এলডি এর ম্যাথটা এল দিয়ে এর হচ্ছে স্টেপ গুলা দেখবেন। মানে ওটা এল কি দিয়ে ম্যাথ থিওরি অনেক নাকি বড় ম্যাথ? হয়ে যায়। ম্যাথ না, ম্যাথ স্কিপ করেন, বাট যারা হচ্ছে আপনারা সাপ্লিমেন্টারি মিড দিবেন তারা অবশ্যই অবশ্যই এলডি এর ম্যাথ করে যাবেন। যার সাপ্লিমেন্ট দেওয়ার ইচ্ছা আছে তার জন্য এলডি এর ম্যাথটাকে রেখে দিছি। ম্যাম ম্যাম আমাদের ম্যাম আমাদের থিওরি মার্ক আর মার্ক ম্যাথ কত মার্কস কত মার্কস? বুঝিনি। ম্যাম থিওরি মার্ক ডিস্ট্রিবিউশন আর ম্যাথের ম্যাম কত কত থাকবে? এটা আমি নিজেও জানি না, এটা পরীক্ষার হলে গেলে বুঝতে পারবেন না। আপনারা পরীক্ষা দিয়ে এসে আমারে বলতে পারেন, আমি আসলেই জানি না। ম্যাম একটু ওভারভিউ দেন আবার ফার্স্ট থেকে, মানে কোনটা? আচ্ছা, প্রথম চ্যাপ্টারে কিছুই বাদ দিবেন না, একটা সিঙ্গেল ফোঁটা বাদ দিয়ে পরীক্ষার হলে যাবেন না, ঠিক আছে? চ্যাপ্টার 1। চ্যাপ্টার 2 এ কি ছিল? চ্যাপ্টার 2 এ ছিল হচ্ছে আপনাদের এক্সক্লুসিভ আর এক্সজস্টিভ। চ্যাপ্টার 2 ছিল হচ্ছে, চ্যাপ্টার 2 এর দুইটা পার্ট, পার্ট 1 আর পার্ট 2। পার্ট 1 এ হচ্ছে ওই যে এক্সক্লুসিভ কি, এক্সস্টিভ কি, এই ইভেন্টগুলো দেখবেন। আর হচ্ছে বেজিয়ান ক্লাসিফায়ারের প্রথম দুইটা এক্সাম্পল দেখবেন। ওই যে মেনিনজাইটিস আর কি, স্টিফনেক ছিল, আর পরে একটা কি ছিল, ক্যান্সার ছিল। কন্টিনিউয়াস ভ্যালুর জন্য আমরা কিভাবে ক্যালকুলেট করি, ঠিক আছে? ওই ম্যাথটা করবেন। তারপর চ্যাপ্টার 2 পার্ট 2। চ্যাপ্টার 2 পার্ট 2 তে হচ্ছে আপনারা মোটামুটি বেস থিওরেমের ওই যে কেসগুলা দেখবেন, স্পেশাল দুইটা কেস দেখবেন। আর এখানে যেই এক্সাম্পল গুলো আছে, যে ক্যান্সার পেশেন্ট, নন ক্যান্সার পেশেন্ট, কারের যেটা আছে, লস ফাংশন, তারপরে হচ্ছে আর যেটা বললাম ওই যে কেস ছিল ডিসক্রিমিনেন্ট ফাংশনের লিনিয়ারটা, তো আমরা মোটামুটি হচ্ছে কি লিনিয়ার এবং নন লিনিয়ার ছিল, তার মধ্যে হচ্ছে কেস 2 আর 3টা ভালোভাবে দেখবেন, ঠিক আছে? ম্যাম এটা এরপরে কি হচ্ছে, চেনের কেস 2 3? হ্যাঁ, কেস 2 কেস 3 ভালো মতো দেখবেন। ডিসক্রিমিনেন্ট ফাংশনের জন্য গাউসিয়ান যে ডিসক্রিমিনেন্ট ফাংশন ছিল ওইটার কেস 2 3 ভালো করে দেখবেন। তারপরে থিওরি হচ্ছে আকারেই তো দেখবো তাই না? থিওরি আকারেই তো দেখবো। থিওরিটিক্যাল বিষয়, ওখান থেকে আপনার ম্যাথ আসার কিছুই নাই, জাস্ট ওই ইকুয়েশনটা কি, ওই
ওইটাই, এর থেকে আর বেশি কিছু আসবে না। তারপরে হচ্ছে আপনার বেইজিয়ান বিলিফ নেটওয়ার্কের ক্ষেত্রে স্লাইডের যে এক্সাম্পল গুলো আছে এটাই ভালো মতো বুঝে পড়ে যাবেন। ওখানে হচ্ছে নোটগুলা ছিল, যেটা দুইটা না তিনটা ছিল, এই যে অ্যালার্মের একটা ছিল, তারপরে হচ্ছে আপনার ওইটা কি এক্স ওয়াই জেড ক্যান্সারের দিয়েছিল একটা, আর একটা হচ্ছে যে হার্ট ডিজিজ দিয়েছিল। আপাতত স্লাইডটাকে আগে কাভার করেন, স্লাইড কাভার করে তারপরে বাইরে যান, ঠিক আছে? স্লাইডের মধ্যে যা যা ম্যাথ আছে সবগুলো করবেন। এই গেল হচ্ছে বেইজিয়ান বিলিফ নেটওয়ার্কের। তারপরে আর একটা চ্যাপ্টার হচ্ছে লিনিয়ার ডিসক্রিমিন্যান্ট অ্যানালাইসিস। ওইখানে বলছি যে 1 থেকে 10 পেজ পর্যন্ত। ও হ্যাঁ, 10 পেজের হচ্ছে ওই জাস্ট 10 নম্বর পেজের যে দুইটা হচ্ছে একটা প্রুফ ছিল আর একটা ম্যাথ ছিল, ওই দুইটা খুব ভালোভাবে করবেন। আর সাপোর্ট ভেক্টর মেশিনে মোটামুটি হচ্ছে একদম বেসিক জিনিসপত্র পড়বেন, সাপোর্ট ভেক্টর কি, মার্জিন কি, এইসব জিনিস, ঠিক আছে? এটা কি স্লাইড দেওয়া হয়েছে যে সাপোর্ট ভেক্টর যেটার সাপোর্ট ভেক্টরের স্লাইড দেই নাই? দেওয়া হয়নি? নো ম্যাম, আমাদের Section জাস্ট 7 এ 4টা দেওয়া স্লাইড হয়নি। দেওয়া হয়েছে, সেকশন 7 এ দেওয়া দিয়ে হয়নি। দিচ্ছি তাহলে। এই তো। ম্যাম স্লাইড গুলো আবার একটু সব দিয়ে দিলে ভালো হতো, অনেকগুলো ম্যাম গ্যাপ গেছে আমাদের 7 এর স্পেশালি। আচ্ছা ঠিক আছে। এই তো মোটামুটি, তাহলে এর বাইরে আর পড়াশোনা আরো সময় পাইলে সবই পড়বেন, আপাতত এগুলাই শেষ করে ফেলেন, ঠিক আছে? সেকশন 2 তে ম্যাম কিছু স্লাইড মিসিং আছে। আচ্ছা, আমি দুইটা চেক করে দিয়ে দিচ্ছি। ওকে, আর কোনো প্রশ্ন? ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। প্রবলেম হইলে সিআর যোগাযোগ করেন।